বাবা প্রদীপ, তুই বলো তো কতটা গরম পড়েছে। এত গরমে মনে হচ্ছে কাল ঘাম ছুটে গেল। আর এই গরম আমার সহ্য হচ্ছে না। ঠিকই বলেছে দাদু, এখন যা অতিরিক্ত গরম পড়েছে, এই গরমে এখন একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে মজাই চলে আসবে। এখন খালি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম লাগবে এই গরমে। এই যে বাচ্চা ছেলেটাকে দেখছেন, এর নাম হচ্ছে প্রদীপ। এ থাকে কাঁঠালপুর গ্রামে। এ বেজায় সাহসী, আর ছোটখাটো জিনিসকে ভয় পায় না। তুই বাবা প্রদীপ ঠিকই বলেছিস, এই গরমে এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিমই ভালো লাগবে, আর অন্য কিছু ভালো লাগবে না। আচ্ছা দাদু, ওই নিমাই কাকুর বাড়ির কাছে যে ফাঁকা ঘরটা আছে, ওই ঘরের মধ্যে কি আছে গো? আমার বন্ধুরা আগের দিন ওখানে যেতে বারণ করছিল। কেন বারণ করছিল কিছুই বললো না। দাদু, তুমি জানো ওই ঘরের মধ্যে কি আছে? আচমকা তো ওই ঘরের বিষয়ে জানার দরকার পড়লো কেন রে? একদম না, ওই ঘরের বিষয়ে তোকে কিছু জানতে হবে না। চা, অনেকটা দুপুর হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাই। তুই থাক তাহলে এখানে। আর হ্যাঁ, ওই ঘরের বিষয়ে বেশি লাফালাফি করবি না। তুই এখানে থাক, আমি বাড়ি গেলুম। তারপর সেই প্রদীপের দাদু ওখান থেকে চলে যায়। এরপর প্রদীপ অনেক ভাবনা চিন্তায় মগ্ন হয়ে যায়। তারপর হঠাৎ প্রদীপ বলে ওঠে, দাদু আমাকে এরম বকাবকি করলো কেন? আমি তো নিমাই দাদুর বাড়ির পাশের ঘরটার কথাই বলেছিলাম। ওই ঘরের মধ্যে এমন কি আছে যেটা জানার জন্য দাদু আমাকে বারণ করলো? তাহলে কি নিমাই দাদু ওই ঘরের মধ্যে কিছু জিনিসপত্র লুকিয়ে রেখেছে? লুকিয়ে বা কি রাখবে দাদু? হ্যাঁ, আজকে আমি ওই ঘরের মধ্যে গিয়ে দেখবো যে ঘরের মধ্যে কি আছে। তাহলেই তো আমি বুঝতে পেরে যাব ঘরের মধ্যে কি হবে। হ্যাঁ, ওটাই বরঞ্চ ঠিক হবে। তারপর প্রদীপ ওখান থেকে সোজা চলে যায় ওই ঘরের কাছে। ঘরের কাছে গিয়ে একটা জানলার কাছে সে দাঁড়ায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় কেউ যেন ঘরের মধ্যে কিছু একটা বিড়বিড় করে বলে চলেছে। সেই বিড়বিড় করা আওয়াজ শুনে প্রদীপ বলে ওঠে, ঘরের মধ্যে থেকে কিসব আওয়াজ আসছে এটা? আমায় তো তাহলে একটু ভালো করে শুনতে হবে কিসের আওয়াজ এটা। এ ফর আপেল, বি ফর বল। যা, কেউ নেই, আজও কেউ নেই। আমি যে কতদিন এখানে ফাঁকা ঘরে বসে বসে পড়াবো, আমার কিছুই ভাল লাগে না। আমার কপালটাই খারাপ। কি হবে, কেউ নেই, আজও কেউ নেই। তখন প্রদীপ দেখতে পারে একটা রাক্ষস কাকে যেন পড়িয়ে চলেছে, কিন্তু প্রদীপ ভালো করে দেখলে সে লক্ষ্য করতে পারে ঘরের মধ্যে কিন্তু কেউই নেই। তখন প্রদীপ তার নিজেকে সামলাতে না পারে সোজা চলে যায় সেই ঘরের মধ্যে, আর তারপর সেই রাক্ষসটাকে বলে ওঠে, এ কি, তুমি এখানে কাকে পড়াচ্ছ? এখানে তো কেউই নেই, তুমি কি দেখতে পাচ্ছ না? তুই কে রে কচি? তুই আমাকে দেখে ভয় খাচ্ছিস না? আমার মুখে মুখে কথা বলছিস? না, আমার কি বলো তো অতটা ভয় করে না। তুমি কি করছো এখানে একা একা? তুমি কাকে পড়াচ্ছ আমায় বলো, আমি তাহলে একটু শুনি। আমি বহু বছর আগে এই ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের পড়াতাম, কিন্তু একটা রোগের কারণে আমি মারা যাই। তারপর থেকে আমি এই ঘরের মধ্যেই ঘুরে বেড়াই। কি করবো বল, আমার বাচ্চাদের পড়ানো যে অভ্যাস, তাই আমি এখানে একা একাই পড়াই। আর আমার ভালোও লাগে না। বাচ্চাদের ছাড়া আমার মনটা যেন কিরাম কিরাম করে, কিন্তু এই দুঃখের কথাও যে কাউকে বলতে পারি না। এই আজকে তুই এলি, এইটা দেখে আমার মনটা কতটা খুশি হয়েছে আমি কাউকেই জানাতে পারবো না। তাহলে এই ব্যাপার, এটা তো ছোটখাটো জিনিস, এর জন্য কি এত মনে কষ্ট পায়? তুমি একবার আমাকে বলবে তো, এটা তো খুবই ছোট জিনিস। ছোট জিনিস মানে? কি বলতে চাস তুই? আমি কিছু বুঝতে পারছি না, ভালো করে বল। তোমার কাছে তো এখন তো আর কেউই পড়ে না, তাহলে তুমি আজ থেকে আমাকে পড়াবে। আমার পড়াশোনার সব দায়িত্ব তোমায় আমি দিয়ে দেবো। তাহলে তুমি তো খুশি হয়ে যাবে। তাহলে তুমি বলো, আমায় পড়াবে তো? সত্যি তুই আমার কাছে পড়বি? সত্যি তুই ভয় খাবি না তো? পড়বি তো আমার কাছে? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি, আজ থেকে আমি তোমার কাছেই পড়বো।
এরপর থেকে প্রদীপ সেই রাক্ষসের কাছেই পড়তে থাকে। আর এরপর থেকে গ্রামের সমস্ত ধরনের সে চিৎকার, আওয়াজ, আলোচনা সব কমে যায়। চারদিকের পরিবেশ যেন আবারও শান্ত হয়ে যায়।